শুরু হলো সব খবর, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবর। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল করিম। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতৃবৃন্দদের সাথে তিনিও শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন ক্যাথলিক এই ধর্মগুরুকে। ভ্যাটিকান সিটির সেন্ট পিটারবার্গ ব্যাসিলিকা গির্জার সামনে চত্বরে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হয়, আর এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। শেষকৃত্যে বিশ্বশান্তি আর মানবতার প্রতীক হিসেবে পোপের অবদানকে মূল্যায়ন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পোপ ফ্রান্সিসের সাথে প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু তার আকস্মিক মৃত্যুতে সেটি আর সম্ভব হয়নি। এজন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। এর আগে শুক্রবার রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেন ডক্টর ইউনূস। দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন তিনি। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে জনগণকে কেন পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্বিধাদ্বন্দ্বে না রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, মন্ত্রণালয় ভিত্তিক বৈষম্য বিরোধীদের আলাদা কমিটি ছাত্রদের ভাবমূর্তি নষ্ট করছে। রুহুল কবির রিজভী বলেন, ছাত্র উপদেষ্টার এপিএস এর নামে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভয়াবহ। অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার নামে থাকা হয়রানিমূলক মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের নামে 60 লাখ মামলা এখনো প্রত্যাহার হয়নি। জনগণের টাকা লুট করে সেই টাকা আওয়ামী লীগ আবারও নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন রিজভী। সমাজের বিপথগামীদের কথায় বিভ্রান্ত হয়ে দুর্নীতিতে না জড়িয়ে ক্যাম্পাসে অনিয়মের বিরুদ্ধে ছাত্রদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে তেমনি ছাত্রদের একটা কমিটি থাকছে। এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভ্যাটিকান সিটির স্থানীয় সময় শুক্রবার বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশবাসীর আস্থা এবং অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। মতবিনিময়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশি বিদেশি বিনিয়োগের অনিশ্চয়তা তৈরি হবে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে বিনিয়োগের স্বার্থে সকল রাজনৈতিক দলের এক হওয়ার সংস্কৃতি চালু হতে হবে। শনিবার এফডিসিতে আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তারা। সকালে এফডিসিতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। আমরা নতুন বাংলাদেশ নিয়ে আশাবাদী। ফাইলবন্দির বাকবন্দি খেলা বন্ধ করতে না পারলে কখনোই কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আনা সম্ভব নয়। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার ভুয়া তথ্য দিয়ে দেশকে থাইল্যান্ড বা সিঙ্গাপুর বানানোর মিথ্যা স্বপ্ন দেখাতো, যার বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন। বাংলাদেশে বিনিয়োগকারীদের যদি আস্থা ফিরিয়ে আনতে হয়, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে এই যে জ্বালানি সংকট, ডলারের উচ্চ মূল্য, টাকার অবমূল্যায়ন, তারল্যে যে সংকট, সেগুলি মোকাবেলা করতে হবে। কর নীতির যে দুর্বলতা, সেগুলি আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা শুল্ক নীতি থেকে সহযোগীকরণ করতে হবে। জমি রেজিস্ট্রেশন আমাদেরকে সহযোগীকরণ করতে হবে। বিনিয়োগকারীদের নিরাপত্তা প্রদান করতে হবে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবার জন্য আমাদের এক প্যাকেজে, এক ছাতার নিচে আজকে যত রকম সংস্থাগুলো রয়েছে সবাইকে কাজ করতে হবে। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের প্রয়োজন দেশি বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা। ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের জন্য উদ্বেগের বলেও মত তার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে 2026-এর এখানে নির্বাচন হবে। সুতরাং এখানে তারাও দেখেছেন
অবশ্যই যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রধান রাজনৈতিক যেসব দল আছে তারা কিন্তু বলেছেন যে তারা নীতি ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, বৈদেশিক বিনিয়োগকারীদেরকে তারা ওয়েলকাম করবেন। রাজনৈতিক প্রক্রিয়া যদি ঠিকভাবে যদি না চলে, আমার মনে হয় যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হবে। প্রতিযোগিতায় সরকারি দল ঢাকা কলেজকে হারিয়ে বিরোধী দল ইডেন মহিলা কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, পদত্যাগের বিষয়ে এখনো তিনি সিদ্ধান্ত নেননি, তবে সুবিধামতো যে কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন। বলেন, এনসিপিতেই যুক্ত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। নিজের সাবেক এপিএস নিয়ে বিতর্কের বিষয়ে কথা বলেন উপদেষ্টা। জানান, অভিযোগের তদন্ত করছে দুদক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তদন্তের আগেই অপরাধী বলা হচ্ছে তাকে। আর ব্যক্তিগত সম্পদের হিসাব না দেওয়ার প্রসঙ্গে আসিফ বলেন, ছাত্র হয় তার টিন বা আয়কর ছিল না, এখন করা হয়েছে। সামনে হিসাব জমা দেবেন তিনি। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে, আর তাই নতুন রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কথা জানান আসিফ মাহমুদ। আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে। কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন, তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। আবারও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ঘটল গোলাগুলির ঘটনা। ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা ANI। তাদের দাবি, শুক্রবার রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বা LOCর বিভিন্ন পয়েন্টে পাকিস্তান থেকে গুলি ছোড়া হয়। পাল্টা জবাব দেয় ভারত সেনাবাহিনীও। পাল্টাপাল্টি এই সংঘর্ষে হতাহতের কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে শুক্রবার সকালেও দুপক্ষের মধ্যে গোলাগুলির তথ্য জানায় ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চায় পাকিস্তান। যে কোনো সহায়তায় প্রস্তুত আছে ইসলামাবাদ। শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমির এক প্যারেডে অংশ নিয়ে মন্তব্য করেছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পেহেলগামে পর্যটক হত্যার ঘটনায় তথ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। দিল্লির অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে আখ্যা দেন শেহবাজ। বলেন, পেহেলগামের ঘটনায় ভারতের ব্লেম গেমের আরেকটি উদাহরণ, যা বন্ধ হওয়া দরকার। একই সাথে তিনি জানান, একটি দায়িত্বশীল দেশ হিসেবে যে কোনো নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে ভূমিকা রাখতে প্রস্তুত পাকিস্তান। দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাক সেনাদের সম্পূর্ণ সক্ষম এবং প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। ভারত সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমনটা দাবি করেছেন তিনি। দুদেশের মধ্যে সরাসরি যুদ্ধ হলে এশিয়া তো বটেই, ক্ষতিগ্রস্ত হবে গোটা বিশ্বই। এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো বলেছেন, তার দেশ যুদ্ধ চায় না, তবে কেউ সংঘাত উস্কে দিলে আত্মরক্ষার জন্য প্রস্তুত। কাজা ইউসুফ অভিযোগ করেছেন, নিজ দেশের মানুষকে বিভ্রান্ত করতেই সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের ওপর চাপাচ্ছে ভারত। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপে চরম উত্তপ্ত ভারত পাকিস্তানের সম্পর্ক। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে পরমাণু শক্তিধর দেশ দুটি? এরই মধ্যে ভারতের সব বিরোধী দল পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের লাইসেন্স দিয়ে দিয়েছে মোদী সরকারকে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সতর্কবার্তা, কাশ্মীর ইস্যু গড়াতে পারে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধে। তার দাবি, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে তার নেতিবাচক প্রভাব পড়বে গোটা বিশ্বেই। ভারত পানি বন্টন চুক্তি স্থগিত করে দুদেশের মধ্যে সম্পর্কের গুরুতর অবনতি ঘটিয়েছে। এটি বিশ্বব্যাংকের অনুমোদিত চুক্তি। তারা এভাবে এটি ভঙ্গ করতে পারে না। তাদের এই পদক্ষেপে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এমনটি ঘটলে তা কেবল এই অঞ্চল ও আমাদের দেশই নয়, গোটা বিশ্বের ওপরই প্রভাব ফেলবে। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডেরই তীব্র নিন্দা জানানো উচিত। কয়েক দশক ধরেই সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে পাকিস্তান।
এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর অভিযোগ, সন্ত্রাসী হামলায় সরকারের ব্যর্থতা থেকে ভারতীয়দের মনোযোগ সরাতেই পাকিস্তানের উপর দায় চাপানো হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্টের ছেলের দাবি, অপ্রয়োজনীয় সংঘাতে জড়াতে চায় না তার দেশ, তবে আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এটি দুর্ভাগ্যজনক যে প্রত্যেক সন্ত্রাসী হামলাকেই আমরা দুই দেশের বিরোধে পরিণত করি। ঘটনার সাথে সাথে পাকিস্তানকে দায়ী করেছে ভারত, জনগণের মনোযোগ অন্যদিকে সরাতে এটি করেছে তারা। আমি আশা করি দুই দেশই সর্বোচ্চ সংযম দেখাবে। এই মুহূর্তে পাকিস্তান অপ্রয়োজনীয় কোনো সংঘাত উস্কে দিতে আগ্রহী নয়, তবে আত্মরক্ষার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভিসা বাতিলের পর ভারত থেকে নিজ দেশে ফিরতে শুরু করেছেন পাকিস্তানিরা। দেশটির বিভিন্ন দলের রাজনীতিবিদরাও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান জানাচ্ছেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবছর গরমেও লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা করছে বিদ্যুৎ উপদেষ্টা ফজলুল কবির খান। তবে তা সীমিত এবং সহনীয় রাখার চেষ্টা চলছে জানিয়েছেন তিনি। বলেন, শহর এবং গ্রামে লোডশেডিং হবে সমপরিমাণ। পাশাপাশি দাম কমাতে কয়লাভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য সর্বোচ্চ 8 টাকা নির্ধারণ করার কথাও জানান উপদেষ্টা। এদিকে বাংলাদেশ পুরোপুরি জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হয়েছে উল্লেখ করে নিজস্ব গ্যাস অনুসন্ধানের গতি আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। গ্রীষ্মের শুরু থেকেই বেড়েছে গরমের প্রকোপ, আশঙ্কা আরও বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকভাবেই তাই বাড়ছে বিদ্যুতের চাহিদাও। চলতি মাসে 16,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ফলে এখনও সেই অর্থে লোডশেডিং নেই বললেই চলে। এ অবস্থায় কেমন যাবে আগামী দিনগুলো, প্রশ্ন উপদেষ্টার কাছে। 16,000 মেগাওয়াট উৎপাদন হয়েছে, সেখানে 179 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। যে প্রজেকশনে আছে সেটা 18,000। তা আমরা বাড়তি এলএনজি আনার চেষ্টা করতেছি। তারপরে হচ্ছে যে কোলগুলোর জেনারেশন করার চেষ্টা করছি। আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আর একটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্সের এই সেমিনারে উপদেষ্টা জানান, জ্বালানি খাতে আওয়ামী সরকারের রেখে যাওয়া বকেয়া ছিল $3 বিলিয়ন বেশি। 2.5 বিলিয়নের বেশি বকেয়া শোধ হয়েছে জানিয়ে ফজলুল কবির বলেন, রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ ও জ্বালানি কোম্পানিগুলো অস্বাভাবিক মুনাফা করে, যার ভাগ পান কর্মীরাও। এটা বন্ধে উদ্যোগ নেয়ার পাশাপাশি বিদ্যুতের দাম সহনীয় রাখার চেষ্টার কথাও জানান তিনি। মাতার বাড়িতে আমরা একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের জন্য একটা বেঞ্চমার্ক স্টাবলিশ করছি, 8 টাকা 44 পয়সা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে আমরা বলতেছি যে ট্রান্সপোর্টেশনের কিংবা লজিস্টিক্সের কোনো রকম একটা পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই পার্থক্য তো প্রতি ইউনিট বিদ্যুতের 3-4 টাকা হওয়ার কথা না। বিশেষজ্ঞরা দেশীয় তেল গ্যাস অনুসন্ধানের তাগিদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে জ্বালানি নীতি সংশোধনের অনুরোধ জানান। আমাদের ভাগ্য লেখা হয়ে গেছে যা আমরা জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হব এবং হয়ে গেছি। এলএনজি কোনোভাবেই আমদানি করা যাবে না, কথা সত্যি। কারণ যে দামে গ্যাস সাপ্লাই হবে, ইন্ডাস্ট্রিকে 75 টাকা দামে গ্যাস কিনতে হবে, এটাই বাস্তবতা। 1800 MMCFD আমরা 2008-9 প্রডিউস করতাম। 2660 MMCFD করে দিলাম আমি, প্রায় 1900-র মতো বাড়াই দিলাম 16-17-এ। নো এক্সপ্লোরেশন। সংকট নিরসনের জন্য খুব তড়িৎ কিছু ব্যবস্থা নিয়ে নেওয়া হচ্ছে এবং একই সাথে সরকারের যে দীর্ঘমেয়াদী নীতি, যদি আমি এটাকে 3-0 দিয়ে বলতে চাই, যা তাহলে 3-0-র প্রেক্ষাপটে যে নীতিগুলো নেওয়া হচ্ছে তার কিছু কিছু সাংঘর্ষিক। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে দ্রুততর সময়ে একটি জ্বালানি নীতি দরকার। জবাবে উপদেষ্টা বলেন, স্বল্প মেয়াদের সরকার হওয়ায় জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী অনেক সংস্কারই করা যাচ্ছে না। এটা একটা স্বল্প মেয়াদের সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্সের রায়েও ওসি প্রদীপ কুমার দাস ও ইন্সপেক্টর লিয়াকত আলীর সর্বোচ্চ সাজা বহাল রাখার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনটির সদস্যরা এক সংবাদ সম্মেলনে 1 মাসের মধ্যে শুনানি শেষ করার দাবি জানানো হয়। আর রায় ঘোষণার পরবর্তী 7 কার্যদিবসের মধ্যে তা কার্যকরেরও দাবি তোলেন তারা। সংবাদ সম্মেলনে সিনহা হত্যার বিচার ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করা হয়। একই সাথে শিশু আসিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ ও তোফাজ্জল হত্যাকাণ্ড সহ জুলাই-আগস্টে গণহত্যার বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়। ডেট রেফারেন্স শুনানি চলতেছে, এটা আগামী 15 দিনের মধ্যে আমি আশা করি যে এটা শেষ হয়ে যাবে এবং ওসি প্রদীপ এবং লিয়াকতের যে ফাঁসির রায় আছে সেই রায়টা
বহাল থাকবে। আইন উপদেষ্টাকে, সে প্রধান উপদেষ্টাকে সেই প্রত্যেকটা মামলার, প্রত্যেকটা এই ধরনের বিচার বৈধ হত্যাকাণ্ডের প্রত্যেকটা জিনিসের প্রতি সপ্তাহে আমাদেরকে আপডেট দিতে হবে। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলে বিজিএমইএ এর ফোরাম নেতার পোশাক খাতে উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ এর ৩৫টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, প্রত্যাহার করা যাবে ৬ মে। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক খাত, বলা হয় অর্থনীতির লাইফলাইন। তাই এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ এর নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্ট সবারই আছে বিশেষ দৃষ্টি। সংগঠনের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দেওয়ার জন্য সকালে উৎসবমুখর পরিবেশে ৩৫টি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছে শক্তিশালী ফোরাম প্যানেলের নেতারা। বললেন, বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করবেন তারা। সরকারের পলিসির উপর ভিত্তি করেই কিন্তু উদ্যোক্তারা শিল্প প্রতিষ্ঠান তৈরি করেন। এখন একটা পলিসির ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠান তৈরি করার পরে ভেরি নেক্সট ইয়ার যদি এই পলিসি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই শিল্পটা টেকসই হয় না। সো এইগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে। আমরা একটা ইয়াং ভাইব্রেন্ট টিম দিচ্ছি যারা ব্যবসায় নিয়োজিত, যারা ব্যবসাটা ভালো বোঝে এবং বিজিএমইতে যথেষ্ট সময় দেবে। ট্যারিফ ইস্যুর সম্মানজনক নিষ্পত্তি, জ্বালানি সংকট সমাধান এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকারের সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। বলেন, ইউটিলিটি বিল দিয়েও এখন গ্যাস মিলছে না। নির্বাচনে ফোরাম প্যানেল জিতলে এমন পরিবেশ তৈরি করা হবে যেখানে শিল্পের সমস্যা দ্রুত সমাধান হবে। ফোরাম আশাবাদী এই শিল্প উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা প্রদান করবে। বিনিয়োগ বাড়ানোর বিষয়টিকে তারা প্রাধান্য দিচ্ছে। ইউটিলিটি ক্রাইসিস, ইউটিলিটি বিল বেড়ে গেছে, ইউটিলিটি বিল দিয়েও আমরা গ্যাস পাচ্ছি না। সো এসব ক্ষেত্রে আমরা কাজ করব, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করব, আমরা গভর্নমেন্টের সাথে বসবো কীভাবে আমরা একটা লং টার্ম সুবিধা দিতে পারি। আমাদের যেই রকমের ক্রাইসিস ছিল সেগুলো রয়ে গেছে। সো আমি বিশ্বাস করি যে ফোরাম যদি আসে এবং এই ইলেকশনে যদি জিতে, এই ক্রাইসিস পিরিয়ড থেকে আমরা উঠে আসতে পারবো। দলমত নির্বিশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী বিজিএমইএ এর বর্তমান প্রশাসক। ভালো নির্বাচনে যদি যা সহযোগিতা করা দরকার আপনারা করবেন। আমরা চাই হিসেবে একটা সুষ্ঠু, সুন্দর অর্থবহ নির্বাচন। তার জন্য যা যা করা দরকার আমাদের নির্বাচন কমিশনের প্রধান আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন। বিজিএমইএ এর এবারে নির্বাচনে ভোট দিবেন ১,৮৬৪ জন। এর মধ্যে ঢাকার ভোটার হচ্ছেন ১,৫৬১ জন, চট্টগ্রামে ৩০৩ জন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বিজিএমইএ নির্বাচনে সকালে মনোনয়ন জমা দিয়েছে সম্মিলিত পরিষদ। ৩৫টি পদের জন্য প্যানেল লিডার আবুল কালাম বিজিএমইএ সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। সকালে বিজিএমইএ এর ভবনে ফোরাম প্যানেল মনোনয়ন জমা দেওয়ার পর নির্বাচন কমিশনের হাতে মনোনয়নপত্র তুলে দেন সম্মিলিত পরিষদ নেতারা। নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ বজায় আছে বলে মনে করেন পরিষদের নেতারা। বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে বিজিএমইএ নেতারা পোশাক খাত বিকাশে কাজ করছে, আর নির্বাচনে যারাই বিজয়ী হবেন সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিষদের নেতারা। প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবে না, জাতীয় ঐকমত্য কমিশনের এমন সুপারিশের সাথে একমত জামাত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার শেষে সন্ধ্যায় একথা জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জামায়াত সংখ্যানুপাত পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে কমিশনকে। উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রস্তাবও জমা হয়েছে। একজন সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন। ন্যাশনাল কমিউনিস্ট পার্টির কাউন্সিল এনসিপি নিয়ে কমিশনের সাথে ঐকমত্যে পৌঁছেছে জামায়াত। যে কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী 2 বারের বেশি একই পদে থাকতে পারবেন না। এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। এর আগে প্রথম দফা বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে যোগ দেন 10 সদস্যের প্রতিনিধি দল। সূচনা বক্তব্যে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি ফ্যাসিবাদ নিরসনে জামায়াতের ভূমিকার কথা স্বীকার করেন। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরির কাজ চলমান, জাতির আকাঙ্ক্ষা পূরণে কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সে সমস্ত
সদস্যবৃন্দ, প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে, কিন্তু আমাদের লক্ষ্য এক। আমরা সকলে মিলে চেষ্টা করছি। আমাদের সকলের সাফল্য নির্ভর করছে আমাদের সকলের প্রচেষ্টার, আন্তরিক প্রচেষ্টার মধ্যে। মুসলিম সহ বিশ্বের প্রতিটি দেশকে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি ইসলামী দল। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুভমেন্ট ফর আ ফ্রি প্যালেস্টাইন এর ব্যানারে আয়োজিত সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে রাষ্ট্রীয় স্বীকৃতি চান তারা। শনিবার সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন হাজারো মানুষ। ফিলিস্তিনের উপর ইসরায়েলি গণহত্যা বন্ধে কঠোর হুঁশিয়ারি ছিল মানুষের মুখে। ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান বিক্ষোভকারীরা। বর্বরতা বন্ধে জাতিসংঘে চিঠি দিতেও সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনরতরা। সমাবেশের কারণে জাতীয় প্রেস ক্লাব, পল্টন সহ আশেপাশের রাস্তায় বন্ধ ছিল যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মহাসমাবেশের মধ্য দিয়ে আমরা সমগ্র বিশ্বকে জানিয়ে দিলাম ফিলিস্তিন, হিন্দুস্তান সহ সমগ্র বিশ্বের নির্যাতিত মুসলমানের পাশে আমরা আছি। এটা কোনো আমাদের রাজনৈতিক প্রোগ্রাম নয়, স্বার্থের প্রোগ্রাম নয়। সবাই আমরা সুফিবাদী সুন্নি জনতা একত্রিত হয়েছি। আমরা সবসময় স্বৈরাচারের বিপক্ষে, মুসলিমদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই কর্মসূচি। শত বাধা বিপত্তির পরেও আপনারা লক্ষ্য করেছেন এটা শতভাগ সফল বলা চলে এই অনুষ্ঠানটা, এবং কোনোভাবেই দল উপদল বিভক্ত করার সুযোগ নেই। ইরানের শহীদ রাজাই বন্দরে ব্যাপক বিস্ফোরণ হয়েছে, এতে আহত হয়েছেন প্রায় ৩০০ জন। ওমানে যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের তৃতীয় দফায় পরমাণু আলোচনা চলছে, ঠিক তখনই বিস্ফোরণের ঘটনা হলো। কর্তৃপক্ষ জানিয়েছে এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি। প্রচণ্ড বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায় কন্টেইনার ডিপোতে। কয়েকটি দেশ ওই কন্টেইনার ডিপো ব্যবহার করে আসছিল, আর এই ঘটনার পরপরই বন্ধ করা হয় বন্দরটির সব কার্যক্রম। পুরো এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। বিস্ফোরণের পর কয়েক মাইল দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়া যায়। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফার আলোচনার জন্য ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন ইরানের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে আছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। আর শনিবার এই বৈঠকটি হবে। এর আগে 2 দফায় বৈঠকের মতো এবারও মধ্যস্থতাকারী হিসেবে থাকবে ওমান। আলোচনার মূল এজেন্ডা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। গত 12 এপ্রিল মাস্কাটে হয়েছে প্রথম দফার আলোচনা। 2018 সালে ট্রাম্প প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর এটিই ছিল দুদেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সংলাপ। দ্বিতীয় দফার বৈঠক হয় 19 এপ্রিল ইতালির রোমে। রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়ন ইইউর প্রতিনিধিদের সাথে বৈঠক করছে বিএনপি। সেখানে আছেন সহকর্মী আশিক মাহমুদ। যাচ্ছি তার কাছে। আশিক, বৈঠকটি কি নিয়ে হচ্ছে তার বিস্তারিত তথ্য আমাদের একটু জানাবেন। কলি, ইউরোপীয় ইউনিয়নের সাথে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা আছে এই গুলশান 2 নম্বরের হোটেল ওয়েস্টিনে। 6:30টায় এই বৈঠকটি হওয়ার কথা। আমরা যেমনটি জেনেছি এখনও বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে শুরু হবে বলে জানতে পেরেছি। এখন পর্যন্ত আমরা দেখেছি এই হোটেল ওয়েস্টিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তারা ভেতরে প্রবেশ করেছেন, এবং আমাদের কাছে যে তথ্য আছে এখন পর্যন্ত যে আমির খসরু মোহাম্মদ চৌধুরী সহ আরও বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য অর্থাৎ বিএনপির সিনিয়র যারা নেতা রয়েছেন তারা এই বৈঠকে অংশ নেবেন, এবং বিএনপির একটি দল ইতিমধ্যে আগে থেকেই হোটেল ওয়েস্টিনে রয়েছে, এবং ইউরোপীয় ইউনিয়নের যারা প্রতিনিধি তারাও হোটেল ওয়েস্টিনে অবস্থান করছেন। সব মিলিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তো 6:30টার পরে অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে এই বৈঠকটি শুরু হবে। তবে কী নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে সেই বিষয়টি এখন পর্যন্ত আমরাও নিশ্চিত হতে পারিনি, কারণ বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু জানানো হয়নি। তবে আমরা যেটি ধারণা করছি, যেহেতু 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে এখন পর্যন্ত নির্বাচিত কোনো সরকার নেই। বিএনপির পক্ষ থেকে বারবারই দাবি জানানো হচ্ছে একটি নির্বাচিত সরকার আসুক এবং একটি নির্বাচন হোক যত দ্রুত সম্ভব, এবং সেটি এই 2025 সালের ডিসেম্বরের মধ্যেই। সেই দাবি কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছে, এবং কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে, এই নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করবে, এখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, আওয়ামী লীগের নিষিদ্ধের একটি বিষয় রয়েছে। এই সব নানান বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, এবং বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি অর্থাৎ
অর্থাৎ একটি স্বাভাবিক একটি প্রক্রিয়া যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এবং সেখানে কারা অংশগ্রহণ করবে এবং কত দ্রুত নির্বাচন হতে পারে, একটি নির্বাচিত সরকার কত দ্রুত আসতে পারে, সে বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে বারবারই আলোচনা তোলা হচ্ছে এবং এই বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বগুলোরও এক ধরনের আগ্রহের জায়গায় রয়েছে যে বাংলাদেশে বিনিয়োগের যে পরিবেশ, সেই পরিবেশ স্টেবল হওয়ার জন্যও একটি নির্বাচিত সরকারের প্রয়োজন আছে এবং বিএনপির পক্ষ থেকে সেই দাবি কিন্তু বারবার জানানো হচ্ছে। নিশ্চয়ই এই সকল বিষয় নিয়েই আলোচনা হবে এবং বাণিজ্য পরবর্তীতে যদি ভোটের মাধ্যমে যে সকল রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসবে তাদের সাথে আসলে পশ্চিমা বিশ্বগুলোর সম্পর্ক কেমন থাকবে, যেহেতু একটি পট পরিবর্তন হয়েছে, সব মিলিয়ে এই যে সকল পরিস্থিতি রয়েছে বর্তমান সময়ের যে পরিস্থিতি, সেসব পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। তবে আমরা ধারণা করছি যে বৈঠকটি শেষ হলে বিএনপির পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে কথা যদি বলে কি বিষয়ে আলোচনা হয়েছে তখন হয়তো আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। কলি, ধন্যবাদ আপনাকে আশিক। দ্রুত শিক্ষা ব্যবস্থা সংস্কার ও স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে সর্বদলীয় জাতীয় শিক্ষা সংলাপে তিনি বলেন, বর্তমান বাজেটে জাতিকে শিক্ষিত করা যাবে না, শিক্ষার উন্নয়নও সম্ভব নয়। বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ স্বল্পতার সমালোচনা করেন তিনি। বলেন, যেই জাতি শিক্ষা খাতে বরাদ্দ বেশি দিয়েছে তারাই তত বেশি উন্নত করেছে, আর যারা শিক্ষা বরাদ্দ কম করেছে তারা জাতি হিসেবে শক্তিশালী হতে পারেনি। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করতে তা বাস্তবায়নের উদ্যোগ খুবই জরুরি। 2 যুগেরও বেশি সময় আগে যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্প শুরু হয়েছিল, এখনকার প্লট মালিকদের কাছে তা এখন দুঃস্বপ্ন। সমস্যা সমাধানে পূর্বাচলকে আলাদা সিটি কর্পোরেশন করার বিকল্প নাই, এমনটা জানিয়েছে পূর্বাচল সোসাইটির আহ্বায়ক ডক্টর AYM একরামুল হক। সকালে পূর্বাচল সোসাইটির প্রথম বার্ষিক সভায় তিনি বলেন, প্রকল্পের সমস্যাগুলো সমাধানের পথ এখনো খোলা। এ সময়ে এই প্রকল্পের অধীনে 2টি থানা এবং একাধিক ফাঁড়ি স্থাপন, সকল সেক্টর ও প্লটে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ সহ বেশ কিছু সমস্যা সমাধানের প্রস্তাবনা তুলে ধরা হয়। একরামুল হক বলেন, এসব সমস্যার সমাধানে পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ নামক একটি প্রতিষ্ঠানের অনুমোদন এবং এর মাধ্যমে কাজ শুরু করা যেতে পারে। জুলাই বিপ্লবের কারণেই অত্যাচারী শাসক স্বৈরাচারের পতন ঘটেছে। দ্য ডেইলি স্টার HSBC 2024তম অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা বলেন। একই সাথে তিনি বলেন, শুধু নিজের জন্য নয়, জুলাই যোদ্ধাদের মতো দেশের জন্য ভাবতে হবে। ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আইন উপদেষ্টা বিদেশে লেখাপড়ার মেধাবীদের জন্মভূমিতে ফেরার আহ্বান জানায়। বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় সেখানে। এবারের আয়োজনে 2300 শিক্ষার্থীকে দেওয়া হয় সংবর্ধনা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ডেইলি স্টারের সম্পাদক এবং প্রকাশক মাহফুজা আনাম কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। অস্ট্রেলিয়ার কোম্পানি মোজাইক ব্র্যান্ডের আত্মসাৎকৃত অর্থ ফেরত এবং আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিকরা। সকালে রাজধানীর প্রগতি সরণিতে এই বিক্ষোভ মিছিল করে তারা। তাদের দাবি, মোট 250 কোটি টাকা আত্মসাৎ করেছে বায়রারা, আর মোট 22টি গার্মেন্টস কারখানার শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তারা। বলেন, অস্ট্রেলিয়ান হাইকমিশন যেন দায়িত্ব নিয়ে তাদের এই আত্মসাৎকৃত টাকা ফেরত আনার উদ্যোগ নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেন তারা। বিক্ষোভ মিছিল শেষে অস্ট্রেলিয়ান হাইকমিশন বরাবর একটি স্মারকলিপি জমা দেয় শ্রমিকদের একটি প্রতিনিধি দল। দাবি করেছি যে আমাদের যে 22টি কারখানা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিপূরণ এবং শ্রমিকদের পাওনা, কারখানার যে পাওনা, সেই পাওনা গেল যেন দ্রুত পরিশোধ করা হয়, সেই বিষয়ে যাতে অস্ট্রেলিয়ান হাইকমিশনের মাধ্যমে সেখানে সরকারকে জানানো হয় এবং মোজাইককে জবাবদিহিতার আওতায় আনা হয় এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা করা হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতা করতে চায় ইরান। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ সময় দুই দেশকে ভ্রাতৃপ্রীতম প্রতিবেশী আখ্যা দেন তিনি। বলেন, কয়েক শতাব্দী ধরে সাংস্কৃতিক এবং সভ্যতার বন্ধনে আবদ্ধ তারা। অন্যান্য প্রতিবেশীর মতো নয়াদিল্লি এবং ইসলামাবাদের সাথে
সম্পর্কের সর্বোচ্চ অগ্রাধিকার দেয় তেহরান এবং এমন দাবিও করে আসেন তিনি। আব্বাস বলেন, বর্তমান পরিস্থিতিতে বোঝাপড়া তৈরির জন্য দুই দেশের সাথে বিদ্যমান ভালো সম্পর্ককে কাজে লাগাতে চায় ইরান। সিলেট থেকে চট্টগ্রামে পৌঁছে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম টেস্টে হারার পর শুক্রবার সিলেট থেকে চট্টগ্রামে পৌঁছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে বন্দরনগরীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সকাল 10টায় অনুশীলন শুরু করে জিম্বাবুয়ে। দুপুর 1:30টা থেকে বাংলাদেশ দল শুরু করে অনুশীলন। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ভালো করতে চায় জিম্বাবুয়ে। বাংলাদেশের লক্ষ্য সিরিজ হার এড়ানো। প্রথমবারের মতো এদিন টেস্ট দলের হয়ে অনুশীলনে ছিলেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, ছিলেন এনামুল হক বিজয়। বাংলাদেশ এই টেস্টে কামব্যাক করবে। আমার মনে হয় শেষ টেস্টে আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে। টেস্ট ক্রিকেট অনেক কঠিন, জিততে হলে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যাটিংটা নিয়ে মূলত আমি বলতেছি, কারণ ব্যাটিং আমাদের ভালো হয়নি, এই কারণেই আমরা স্ট্রাগল করেছি। তো এরকমই এই ব্যাপারগুলো, শর্ট সিলেকশনগুলো কীভাবে আরও ব্যাটার করা যায়, কারণ বলারদেরকে তো সবসময় তো আর বলাররা জিতাবে না, ম্যাক্সিমাম ম্যাচই তো বলাররা জিতায়। তো আমরা চাইবো এই ম্যাচটা যেন আমাদের ব্যাটিংয়ে সবাই সবার বেস্ট পারফরমেন্স করে কমফোর্টেবলি জিততে পারি ইনশাআল্লাহ। যান্ত্রিক ত্রুটির কারণে বিকেল 5:10 থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। বিষয়ে আরও জানবো তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, কি কারণে মেট্রো চলাচল বন্ধ, বিস্তারিত আমাদের একটু জানাবেন। কিছুক্ষণ পরেই মূলত মেট্রো বন্ধ হয়ে গিয়েছে এবং সেই খবর এরই মধ্যে দফায় দফায় মেট্রো স্টেশনের যে প্রচার মাইক রয়েছে সেখানে বারবার করে বলা হচ্ছে এবং পুরো স্টেশনে আসলে ফাঁকা। আমি যে স্টেশনে রয়েছি মিরপুর 11 নম্বর স্টেশন, ফাঁকা এই অর্থে যে এই গত 1-1.5 ঘন্টায় যত যাত্রী এই স্টেশনে এসেছে সবাইকে খুব আলাদা করে বলে দেওয়া হয়েছে যে মেট্রো স্টেশন বা মেট্রো চলাচল বন্ধ রয়েছে, সবার জন্য বিকল্প ব্যবস্থায় তাদের সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করে। তবে এখনও কয়েকজন অপেক্ষায় রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যারা প্ল্যাটফর্মে বা এই যে স্টেশনে এই মুহূর্তে যারা টিকিট কাউন্টারের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছেন বা হাঁটাহাঁটি করছেন তারা আসলে সুখবরের অপেক্ষায় রয়েছেন যে কতক্ষণে সেই ত্রুটি সারিয়ে ট্রেন চলাচল আবার শুরু হয়, সেই ব্যাপারটির জন্য মূলত তারা অপেক্ষা করছেন। সাধারণত এই জায়গা থেকে যারা এখানে অপেক্ষা করছেন সবাই আসলে দূরের যাত্রী, অর্থাৎ মতিঝিলের দিকে যারা যেতে চান সেই ধরনের যাত্রীরাই এখানে কিন্তু অপেক্ষা করছেন, যারা খুব নিয়মিত চলাচল করেন। বিশেষ করে এখন যে সময় সেটি আসলে অফিস শেষ করে এসে তারা ট্রেনে চড়ে তাদের সেই গন্তব্যে গিয়ে থাকেন, যার ফলে সেই মানুষগুলোই এখন অপেক্ষা করছেন। তবে এখন থেকে আরও ঘন্টাখানেক আগে যখন বন্ধ হয়ে গেছিলো সেই শুরুর সময়টিতে কিন্তু বেশ অনেক মানুষের এখানে ভিড় জমে গিয়েছিল, কেননা সবাই আসলে শুরুর দিকে অপেক্ষা করছিল যে হয়তো জলদি সময়ের মধ্যে একটা সুখবর আসবে। তবে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে টিকিট বিক্রয় মেশিন যেটি রয়েছে সেটি আসলে যেই চিহ্নটি বা যেই বার্তাটি সেখানে দেখানো হচ্ছে সেটি হচ্ছে নেটওয়ার্ক ব্যবস্থার আসলে বিচ্যুতির কারণে কোনোভাবেই সেই মেশিনটি আসলে সচল নেই, অর্থাৎ এই মুহূর্তে সেই টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে। এবং যেহেতু ট্রেন চলাচল বন্ধ, সুতরাং সার্বিকভাবে স্টেশনের যেই অন্যান্য সময়ের যে স্বাভাবিক কার্যক্রম সেই পুরো কার্যক্রমই আসলে বন্ধ রয়েছে। তবে সময় তো অনেকখানি পেরিয়েছে, 5:10 থেকে এখন 6:43, অর্থাৎ এই লম্বা সময় ধরে মেট্রো বন্ধ থাকবার ফলে যেই মানুষগুলো আসলে খুব নিয়ম করে মেট্রো দিয়ে চলাচল করে তাদের আসলে বেশ রকমের দুর্ভোগের সময় আসলে যাচ্ছে। তবে সবাই একটি বার্তার জন্যই অপেক্ষা করছেন যে কতক্ষণে সেই সুখবরটি আসে এবং ট্রেন আবারও চালু হয়। কলি, ধন্যবাদ আপনাকে তাজরুল। প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে টিএনসিসি এবং ডিএমপি যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ। বলেন, ঢাকা শহরের ভিতরে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ এবং চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ এবং চার্জিং স্টেশনের তালিকা করেছে। শিগগিরই অভিযান চালিয়ে এগুলো বন্ধ করা হবে বলে জানান তিনি। দুপুরে রাজধানীর পল্লবীতে রাস্তা, ফুটপাত এবং নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। একই সাথে তিনি বলেন, স্থানীয় কমিউনিটি সোচ্চার হলে অবৈধ অটোরিকশা এবং হকার উচ্ছেদ করা সহজ হবে। আর গরমের তীব্রতা থেকে রক্ষায় রাস্তার পাশে গাছ লাগানোর পরামর্শ দেন মোহাম্মদ এজাজ। জুলাইয়ে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বের হওয়া মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ঘুরে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসানের কাছে স্মারকলিপি জমা দেয় বিক্ষোভকারীরা। স্মারকলিপিতে গত বছর 14 এবং 15 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের দাবি জানানো হয়। এ সময় জাকসু নির্বাচনের আগেই হামলাকারীদের বিচারের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নতুন এবং রিকন্ডিশন গাড়ির শুল্কায়ন মূল্যের বৈষম্য দূর করার তাগিদ দিয়েছে বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন নেতারা। দুপুরে এক সংবাদ সম্মেলনে নেতারা রাজস্ব বান্ধব শুল্ক এবং বাণিজ্য নীতি চেয়েছেন। বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের এই সময়ে গাড়ির বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে, যা কাজে লাগাতে রিকন্ডিশন এবং নতুন গাড়ির শুল্ক বৈষম্য দূর করা জরুরি। মানভেদে রিকন্ডিশনড মোটরযান আমদানিতে 129% থেকে সর্বোচ্চ 826% শুল্ক আদায় করা হয়। নতুন গাড়ির চেয়ে পুরাতন গাড়ির রেজিস্ট্রেশনে 27,500 থেকে প্রায় 54,000 টাকা বেশি নেওয়া হচ্ছে। আর এই বৈষম্য দূর করা জরুরি বলে মনে করেন বারভিরা। আর হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস এবং মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে এই সংগঠনটি। প্রতি উপজেলায় দাখিল, ফাজিল ও মহিলা মাদ্রাসার মধ্যে অন্তত একটি জাতীয়করণের দাবি জানিয়েছে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এই দাবি তোলেন বক্তারা। এছাড়া শিক্ষায় বৈষম্য নিরসনের 100% উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সার্বজনীন বদলি এবং অবসরের 6 মাসের মধ্যে অবসর আর কল্যাণ ভাতা প্রদানের দাবি জানানো হয়। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বিলম্ব হয়। 8টি বিভাগে 8টি সমাবেশ করে ঢাকায় সমাবেশের করার ঘোষণা দেন ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। বিএসিএল ক্লাবের উদ্যোগে বৈশাখী মেলা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর গুলশানে। বিএসিএল ক্লাবে সভাপতি এটিএম নিয়ামুল বশির এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাদের চৌধুরী সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। মেলায় বিভিন্ন স্টলে নারীদের পোশাক, সাজসজ্জা আর গহনা প্রদর্শিত হয়। এছাড়াও বাংলা সংস্কৃতির বিভিন্ন খাবার স্টলে রাখা হয়। সেখানে কোমলমতি শিশুদের জন্য ছিল খেলার আয়োজনও। অনুষ্ঠানে ক্লাবের সদস্য পরিবার এবং পরিজন ছাড়াও বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন। স্মার্ট অ্যাক্সেসরিজ ব্র্যান্ড ওরাইমের দ্বিতীয় স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আর বাংলাদেশে রাজধানীর যমুনা ফিউচার পার্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং ওরাইমোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান। এই আধুনিক ডিজাইন, টেকসই মান এবং সাশ্রয়ী দামে প্রযুক্তি পণ্য সরবরাহের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে এই ব্র্যান্ডটি। যমুনা ফিউচার পার্কে এর দ্বিতীয় শোরুমের মাধ্যমে ব্র্যান্ডটির আরও বৃহৎ পরিসরে গ্রাহক সেবা প্রদান করতে পারবেন। আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।